শঙ্খ ঘোষের কবিতা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। উনিশশো চুরাশি সালে এই কবিতাটা প্রকাশিত হয়। 1984 সালে, 1984। সালে শঙ্খ ঘোষের এই মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এই নামে কবিতাটা প্রকাশিত হয়। এটার যে কাব্যগ্রন্থটার নামও এটাই। কাব্যগ্রন্থটার নামও মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। আচ্ছা, তো এই কবিতায় আমরা যে নামকরণ আছে সেখানে দেখতে পাই কোন কথাটা, বিজ্ঞাপন। বিজ্ঞাপন বলে একটা শব্দ আমরা দেখতে পাই। এবার এই বিজ্ঞাপন শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত একটা শব্দ। আমরা সবসময় কি করছি, টিভিতে, মোবাইলে, সবসময় এইসব যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আছে এর মধ্যে আমরা সারাক্ষণই কিন্তু কোনো না কোনো বিজ্ঞাপন দেখেই চলেছি। বিজ্ঞাপনকে ইংলিশে, অনেকে হয়তো বিজ্ঞাপন বাংলাটা জানে না, ইংলিশটা জানে, অ্যাডভার্টাইজমেন্ট। তো এই বিজ্ঞাপন মানে কি? এই বিজ্ঞাপন মানে হলো একটা মেকি সর্বস্বতা, একটা মেকি জৌলুস আমাদের সামনে তুলে ধরা হয়। মেকি কেন বলছি? মেকি বলছি এই কারণে, মেকি মানে মিথ্যা, ঠিক আছে? একটা মিথ্যা জৌলুস, একটা মিথ্যা চকচকে ঝকমকে ব্যাপার আমাদের সামনে বিজ্ঞাপন দিয়ে তুলে ধরা হয়। বিজ্ঞাপন মানেই হলো একটা জিনিসকে বড় করে দেখানো, তার যতটুকু না গুণ আছে, তার যতটুকু না গুরুত্ব আছে, তার থেকে অনেক বেশি বড় করে সেটা আমাদের সামনে তুলে ধরা। রাস্তা দিয়ে যখন যাই আমরা কি দেখি? বড় বড় হোর্ডিং দেখি, সেখানেও কি থাকে? ওই বিজ্ঞাপনই থাকে। আমরা বিজ্ঞাপন দেখি এবং বিজ্ঞাপন দেখে আমরা কি হই? তার প্রতি আমরা আকৃষ্ট হই। বিজ্ঞাপনে যে পণ্যটাকে দেখানো হয়, যে জিনিসটাকে দেখানো হয়, তার প্রতি আমরা আকৃষ্ট হই। এবার আমাদেরকে আকৃষ্ট করতে গেলে কি করতে হবে? জিনিসটাকে অনেক বড় করে, অনেক ঝকমকে করে, অনেক আকর্ষণীয় ভাবে দেখাতে হবে। তো সেরকমই বিজ্ঞাপনের মধ্যে কি থাকে? বিজ্ঞাপনের মধ্যে থাকে কি? মেকি। এর মধ্যে সত্যি যদি 10% থাকে, তার মধ্যে 90% হলো মিথ্যা। বিজ্ঞাপন জিনিসটার মধ্যে আমরা কিন্তু 90% ওই মিথ্যার ধারাই আকর্ষিত হই। ওই 10% সত্যিটাকে কিন্তু আমরা কেউ যাচাই করি না। যেমন বিজ্ঞাপনে আমরা দেখতে পাই সিনেমার যে বড় বড় নায়িকারা আছে তারা কি করছে, দীপিকা পাড়ুকোন বলো বা আরো যারা নায়িকা আছে, মনে পড়ছে না নাম এখন আমার, ওরা কি করছে? লাক্স সাবান মাখছে, তাই তো? বিজ্ঞাপনে দেখায় যে বড় বড় যে নায়িকারা, যাদের সিনেমা আমরা সবসময় দেখতে পাই বড় পর্দায়, তারা কি করে? তারা লাক্স সাবান মাখছে। তো তোমাদের কি মনে হয়, মানে বিশ্বাস হয় কি যে ওরা আসলেই বাড়িতে লাক্স সাবান দিয়ে স্নান করে? ওই 10 টাকা 15 টাকা দামের সাবান দিয়ে চান করে? বা ক্রিকেট প্লেয়াররা, আমাদের দেশে যে ক্রিকেট প্লেয়াররা আছে বা অন্যান্য যে খেলা, ফুটবল বলো যাই বলো, ওই প্লেয়ারদের দিয়ে বিজ্ঞাপন করা হয় কি? ওরা কি মাখে? ওরা লাইফ বয় সাবান ব্যবহার করে। ওরা কি সত্যি লাইফ বয় সাবান ব্যবহার করে? এটা কি বিশ্বাসযোগ্য? ধোনি কি লাইফ বয় সাবান দিয়ে চান করবে? নিশ্চয়ই না। কিন্তু বিজ্ঞাপনে দেখানো হয়। বা শাহরুখ খান, তারপর সালমান খান, ওরা কি করে? ওই সালমান খান না, সরি, অজয় দেবগন, ওরা ওই গুটকার অ্যাড করে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এই ক্ষতিকর জিনিসটাকে ওরা নিজেরা খাবে? নিশ্চয়ই খায় না, কিন্তু বিজ্ঞাপন করে। মানে আমরা কিন্তু বুঝতে পারি, যাদের সামান্যতম বোধ বুদ্ধি আছে তারা কিন্তু ঠিকই বুঝতে পারে যে এই জিনিসটা তো ওরা ব্যবহারও করে না, ওরা খায়ও না। ওদের ওদের কি করে? ওরা পয়সার বিনিময়ে জাস্ট ওই জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরে, একটা মিথ্যা, একটা সাজানো, একটা চকমকে একটা ভিডিও আমাদের সামনে তুলে ধরে এবং আমরা ওই দেখে কিন্তু আকর্ষিত হই এবং কিনেও আনি। অনেক জিনিস আমরা কি করি? বিজ্ঞাপন দেখে এত ভালো লাগে ও কিনে আনি। আমরা কিন্তু আর সত্যিটা ভাবি না যে আসলেই কি
ওই মডেলটা বা ওই নায়িকাটা বা ওই নায়কটাকে ওই জিনিসটা নিজের জীবনে ব্যবহার করছে, সেটা আমরা আর মানে বিশ্বাস না হলেও বিশ্বাস করতে চাই ওই মিথ্যেটাই, যেটুকু ওই কয়েক 1 মিনিটের 2 মিনিটের ভিডিওতে দেখানো হয়, বিজ্ঞাপনে দেখানো হয়, আমরা কিন্তু ওটাই বিশ্বাস করি এবং দোকান থেকে গিয়ে কিনে আনি। সেরকম প্রত্যেকটা জিনিসের কি হয়, বিজ্ঞাপন হয় এবং আমরা দেখি এবং ওই মিথ্যেতে আমরা ভুলে যাই, আমাদেরকে ভুলিয়ে যাওয়ার জন্যই বিজ্ঞাপন দেখানো হয়। আমরা তা দেখে ভুলেও যাই, আমরা জেনে বুঝে ভুলে যাই, এমন না যে আমরা বুঝতে পারছি না বা আমরা জানি না কোল্ড ড্রিঙ্কস খেলে, কোকা কোলা, থামস আপ খেলে ক্ষতি হয়, সেটা আমরা জানি না, সেরকমও নয়। হাজার হাজার খবর, হাজার হাজার এরকম রিপোর্ট বেরিয়েছে যেগুলো খেলে কত ক্ষতি হয় স্বাস্থ্যের, কিন্তু তাও আমরা ডরকে আগে জিতে এই বিজ্ঞাপনটা দেখে কিন্তু আকর্ষিত হই এবং দোকান থেকে ওই জিনিসটা কিনে আনি এবং ফিল করি খাওয়ার সময় আমরা ওই যে দেখেছি বিজ্ঞাপনের মধ্যে ওই জিনিসটাই কিন্তু আমরা নিজের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস ফিল করি। এটাই হলো বিজ্ঞাপনের মজা। তাহলে কি বলছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মানে সত্যিটা। মুখ মানে কি, মুখ হলো সত্যিটা। এই সত্যিটা, এই যে বাস্তবটা, সত্যি বলতে পারো বা বাস্তবও বলতে পারো। এখানে মুখ বলতে বোঝানো হয়েছে আমাদের প্রত্যেকের যে বাস্তব, আমাদের প্রত্যেকের যে সত্যিটা, সেই সত্যিটা ঢাকা পড়ে যায় কিসে, বিজ্ঞাপনে, অর্থাৎ মিথ্যে। মিথ্যে দিয়ে সত্যিকে ঢেকে দেওয়া হচ্ছে। তাই জন্য কবিতাটার নাম হয়েছে কি, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তাহলে এই লাইনটার অর্থ এক কথায় বলতে গেলে মিথ্যে দিয়ে সত্যিকে ঢেকে দেওয়া। ঠিক আছে, এবার আসছি আমরা কবিতাতে। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে। একলা হয়ে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, গলির কোণে। গলি বলতে আমরা কিরকম, যদি বলা হয় গলি কল্পনা করো, তো কিরকম কল্পনা করবে, খুব ভিড়, দোকানপাট, একদম জমজমাট, হইচই, সেরকম নিশ্চয়ই কল্পনা করবে না। গলি বলতে বলা হয় একটা নিরিবিলি জায়গা, একটা নিরিবিলি আলো আধারি এরকম একটা জায়গা কিন্তু প্রথমেই আমাদের কল্পনায় আসে, আমরা মনশ্চক্ষে দেখতে পাই গলিটা এরকমই। এবং গলি এরকমই, আমরা যেরকম দেখি তাই তো আমরা কল্পনা করি। গলি বলতে নিশ্চয়ই আমরা একটা বাজার কল্পনা করব না, যে বাজারের মধ্যে যেরকম প্রচুর লোকজন, হইচই, কোলাহল থাকে, সেরকম না। গলি মানেই হলো একটা নিরিবিলি, একদম শান্ত নির্জন জায়গা। তো এই শান্ত নির্জন জায়গা বোঝানোর জন্য কবি এই গলি শব্দটাকে ব্যবহার করেছেন, যে আমি একটা নির্জন, শান্ত, নিরিবিলি জায়গায় আছি এবং একা, সেখানে আর কেউ নেই, শুধু আমার সাথে আমি আছি, আমি নিরালয়ে আছি, আমি একটা এরকম জায়গায় আছি যেখানে শুধু আমার সাথে আমিই আছি, আর কেউ নেই, আমার সত্যিটা আমার সাথে আছে, সেখানে কোনো চমক নেই, সেখানে কোনো আলোর ঝলকানি নেই, সেখানে কোনো ভিড় নেই, এরকম একটা জায়গায় আমি অবস্থান করছি। ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। সেখানে দাঁড়িয়ে আমি কি ভাবছি, ওই একাকী একটা নিরালার মধ্যে দাঁড়িয়ে আমি ভাবি যে আমি আমার সত্যিটাকে এবার প্রকাশ করব। আমি যে আসলে কি, আমার আমিটাকে আমি প্রকাশ করব। আমাদের প্রত্যেকেরই কি থাকে, একটা মুখ থাকে, একটা মুখোশ থাকে। হ্যাঁ, মুখ বলতে বলা হয় আমাদের অন্তরাত্মা, আমাদের অন্তরে সত্যি অন্তরটাকে প্রকাশ করি না, তাই তো? কেউই চাইবে না যে আমার ভেতরে কি আছে সেটাকে পুরোপুরি কারোর সামনে প্রকাশ করে দিতে। আমার ভেতরে কি আছে সেটা শুধু আমিই জানি, এবং জানাবো, যখন জানাবো, তাকেও সেরকম কি হতে হবে, পরিষ্কার একজন মানে স্বচ্ছ মনের মানুষ হতে হবে, তাই তো? একজন মানে জটিল কুটিল, মনের মধ্যে অনেক বাজে চিন্তা, যার সবসময় মাথার মধ্যে খারাপ চিন্তা এবং খারাপ কাজের যে থাকে, তাকে গিয়ে নিশ্চয়ই আমি আমার নিজের সত্যিটাকে দেখাবো না। তাকে কাকে আমি নিজেকে একদম একেবারে নিজের সত্যিটাকে প্রকাশ করব,
যে কিনা নিজেও একজন স্বচ্ছ মানুষ হবে। পরিষ্কার বলতে এখানে হাত পা জামা কাপড় পরিষ্কার না, মনের দিক থেকে পরিষ্কার। মনের দিক থেকে যে পরিষ্কার, তার সামনেই আমি গিয়ে কি করতে পারি, নিজের আসল যে সত্যিটা, নিজের অন্তরটাকে আমি প্রকাশ করতে পারি। কিন্তু সেরকম মানুষ খুবই কম। আমরা নিজেরাও সেরকম স্বচ্ছ মনের মানুষ আর নেই। আমরা প্রত্যেকেই কি করি, একটা মুখোশ ধারণ করে থাকি, আমরা একটা মিথ্যে হাসি দেই, মিথ্যে সাজানো একটা জগৎ আমরা দেখাই। এই যে আমাদের এখন যেমন ফেসবুক আর ইনস্টাগ্রাম, আমরা সবসময় ফেসবুক আর ইনস্টাগ্রাম দেখতে পাই, তো সেখানে দেখবে সবাই সুখী, সবাই ভীষণ সুন্দর ছবি দিচ্ছে, ঘুরতে যাওয়ার, রেস্টুরেন্টে খাওয়ার, নতুন নতুন জামা কাপড় পরার। কিন্তু বাস্তব জীবনটা কি তা দিয়ে বোঝা যায়? একটা ধরো একজন ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সারই বলা হয় তো, ইনফ্লুয়েন্সার যারা বিভিন্ন রকম ছবি ভিডিও পোস্ট করে একটা স্বপ্নের জগৎ আমার সামনে তুলে ধরে, একটা স্বপ্নের জগৎ। সে আজকে লন্ডনে তো কালকে দুবাই, হ্যাঁ, বিভিন্ন বড় বড় শপিং মল থেকে ব্র্যান্ডেড জামা কাপড় কিনছে, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে। তো আমি ভাবছি বাহ, কতই না আনন্দের, কতই না সুখের তার জীবনটা। কিন্তু আসলেই কি তার জীবনটা সুখের? আমি কি সত্যিটা জানি তার জীবনে কি চলছে? কত ইনফ্লুয়েন্সারের আমরা খবর দেখি কি সুইসাইড করে মারা গেছে, তখন আমরা জানতে পারি কি তার জীবনে কোনো না কোনো একটা ডিপ্রেশনের মুহূর্ত চলছিল। কিন্তু সে বাইরে কি দেখাচ্ছিল, একটা ভীষণ সুখের জীবন সে কাটাচ্ছে। কদিন আগে, আমি নাম মতো মনে থাকে না, কিন্তু খবরে দেখা গেছে কদিন আগে একটা খুব বড় ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে সে সুইসাইড করেছে, কারণ তার জীবনে অনেক অশান্তি চলছিল। কিন্তু সেই অশান্তি, সেই ওটাই কিন্তু আসল সত্য, সেই সত্যটার জন্যই কিন্তু ও মারা গেল। কিন্তু সেই সত্যিটাকে ও কখনো প্রকাশই করেনি কারোর সামনে, কারণ কেউ বুঝবেও না। এই দুনিয়াতে কেউ ওর কষ্টটা বুঝবেও না, বরং কষ্ট দেখলে হাসাহাসি করবে, পেছনে পেছনে আড়ালে গিয়ে দুটো বাজে কথা বলবে। কটা মানুষ অন্যের কষ্টে কষ্ট পায়, বরঞ্চ তার ওই মেকির যে একটা জীবন দেখাতো, একটা সুন্দর জীবন, ভীষণ ঘুরে বেড়াচ্ছে, দামি দামি জায়গায় যাচ্ছে, দামি গাড়ি, দামি, ওইটাতেই মানুষ বেশি আকর্ষিত হচ্ছে, ওইটাই দেখতে চাইছে বলেও দেখাচ্ছে। তো এখানে সেটাই বলছে, ভাবি আমার মুখ দেখাবো। আমরা প্রত্যেকেই মনে মনে কোথাও একটা চাই যে আমি এই মিথ্যেটাকে আর দেখাবো না, আমি আমার সত্যিটাকেই প্রকাশ করব। কিন্তু এই সমাজটা এরকম হয়ে গেছে যে আমার সত্যিটা সবসময় মিথ্যে দিয়ে ঢাকা পড়ে যায়। আমরা কেউই চাই না যে আমার ভেতরে যে আঘাতটা আছে বা ক্ষতটা আছে, আমি কারোর সামনে তুলে ধরবো, সেই সাহসটাই আমার হয় না। সেই সাহসটাই কিন্তু হয় না, কারণ সামনের জন সেটাকে নিয়ে অনেক পাঁচজনে পাঁচ রকম কথা বলবে। সেই ভয়ে আমি আমার সত্যিটাকে প্রকাশ করি না, মনে মনে কষ্ট, অবদমিত কষ্ট। এই যে এত ডিপ্রেশন, এত বেড়ে গেছে এখন ডিপ্রেশন, ডিপ্রেশন আগেও ছিল, কিন্তু এখন আরো বেশি মানুষের মধ্যে ডিপ্রেশন এবং সুইসাইড করার প্রবণতা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ সে নিজের মনের সত্যিটাকে অন্যের কাছে তুলে ধরতে পারে না। এতটাই মেকি সর্বস্ব হয়ে গেছে আমাদের জীবন যে সে সাহস পায় না অন্যের কাছে নিজের কষ্টটাকে শেয়ার করার জন্য। এবং সেই কষ্টটা, সেই অবদমিত কোনো একটা কথা বা ঘটনা তার মনের মধ্যে চাপা পড়তে 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 তাকে একেবারে শেষ করে দেয়। তখন সে কি করে, সে তখন কোনো একটা খারাপ ওই সুইসাইড করা বা নিজেকে ক্ষতি করার মতো একটা পদক্ষেপ বেছে নেয়। তো বলছে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তো মিথ্যে দিয়ে সত্যিটা, আমার সত্যিটা ঢাকা পড়ে যায়। একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, এটা ডসিন নড়ো, ঠিক আছে, আড়ে। তোমাদের বইয়ে ঠিক, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি চেষ্টা করেছি ঠিক করে দেওয়ার, তোমাদের বইয়ে ঠিকঠাক বানানটাই আছে। একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে। আর কি, ওই আমি ভাবি যে আমি সবার চোখের আড়ে, আড়ে মানে অর্থাৎ আড়ালে, আড়ে কথার অর্থ হলো আড়ালে। ঠিক আছে, আড়ে
আড়ালে, যে অর্থগুলো জানো না সেগুলো আমাকে জিজ্ঞেস করবে, আর আমি তো এমনিতে লিখেও দিচ্ছি। বলবো ভাবি চোখের আড়ালে মানে ওই যে গলির মধ্যে একটা নিরালা, যেখানে মানুষের হই হট্টগোল নেই, সেরকম একটা নির্জন একটা নিরালা জায়গায় আমি ভাবি সবার চোখের আড়ালে, মানে কেউ যেখানে দেখতে পাবে না, যেখানে হাজার হাজার লোকের কথার ভিড় থাকবে না, হাজার হাজার লোকের চোখের তির্যক দৃষ্টি থাকবে না, সেই জায়গায় সবার চোখের আড়ালে গিয়ে আমি ভাবি একটা দুটো সহজ কথা বলবো, সত্যি কথা বলবো, সত্যিটাকে প্রকাশ করব সবার চোখের আড়ালে, নিরালায় কোথাও গিয়ে আমি মনের শান্তি খুঁজে পাবো, নিজের মনের সহজ কথাগুলোকে বাইরে প্রকাশ করে। চোখের আড়ে মানে সবার চোখের আড়ালে, যেখানে কেউ আমাকে ওই তির্যক দৃষ্টি দিয়ে দেখে জাজ করবে না, বিচার করবে না আমার, সেখানে গিয়ে আমি নিজের সত্যিটাকে বলবো, প্রকাশ করব। ভাবি জৌলে সেটা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে, কিন্তু আমি সেই সুযোগটা পাই না, আমি নিজের সত্যিটাকে কিছুতেই প্রকাশ করতে পারি না, কারণ বাইরের এত মেকি জীবনযাপন, আমাদের আমাদের চারপাশটা এত বেশি রং চং এবং জৌলস দিয়ে ভরা, যে আমরা কি করতে পারি না, চাইলেও নিজের মনের কথাকে প্রকাশ করতে পারি না, সবকিছু একেবারে ঝলসে ওঠে। ঝলসে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখন এত হয় না, আগেও হতো, বাড়িতে পাত্রপক্ষ পাত্রীকে দেখতে আসে, এই তো মেয়েকে দেখতে আসে ছেলের বাড়ির লোকজন, তখন কি করা হয়, মেয়েকে একেবারে সাংঘাতিক ভাবে একেবারে একদম মেকআপ করে সুন্দর করে সাজিয়ে পাত্রপক্ষের সামনে তুলে ধরা হয়। দেখো তার আসল যে চেহারাটা, সে বাড়িতে যেভাবে নর্মালি থাকে সেই চেহারাটা কিন্তু পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয় না, তাকে একটা মেকি সাজিয়ে একেবারে রং চং দিয়ে একেবারে অন্যরকম বানিয়ে তাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়। পাত্র কি সারা জীবন ওই রংচং মাখা মেয়েটার সঙ্গে জীবন কাটাবে? তা নয়। ছেলেরাও সাজে, শুধু যে পাত্রী সাজছে সেরকম নয়, ছেলেরাও যথেষ্ট মেকআপ করে। হ্যাঁ, তারাও কিন্তু বাড়িতে যেভাবে নর্মালি থাকে সেভাবে আসবে না, সেও কিন্তু একদম টিপটপ ফিটফাট হয়ে আসবে। তো এটাই কি আমরা চাই, আমাদের সত্যিটা সহজে প্রকাশ না পাক, সত্যিটা সহজে প্রকাশ না পাক, একদম বাইরের একটা আবরণ আমরা ধরে রাখি, এবং সেই রংচঙে আবরণটাকেই আমরা দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বলছে যে আমি ভাবি একটা দুটো সহজ কথা সবার চোখের আড়ালে গিয়ে বলবো, কিন্তু জৌলে সেটা ঝলসে ওঠে, বাইরের চাক চিক্ক, বাইরের এই বিজ্ঞাপন সর্বস্ব, এই প্রচার সর্বস্বতায় আমার সবকিছু বিজ্ঞাপন এবং মিথ্যে দিয়ে ঢাকা পড়ে যায়, মিথ্যে এবং প্রচার সর্বস্বতা দিয়ে ঢাকা পড়ে যায়। এখন প্রত্যেকটা অনুষ্ঠান আমরা যে বাড়িতে পালন করি, ভাইফোঁটা বলো, কদিন আগে ভাইফোঁটা গেল, ভাইফোঁটা বলো, দীপাবলি বলো, বা যে কোনো ছোটখাটো পুজো পার্বণ, সেগুলো কিন্তু আগে কি হতো, আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন আমরা কি করেছি, এই জিনিসগুলোকেও প্রচারের জায়গায় নিয়ে চলে গেছি। যত বেশি আমি সোশ্যাল মিডিয়াতে প্রচার করব, তত মানুষ আমাকে দেখবে, তাই না? আগে যতটা ঘরোয়া ভাবে এবং তার মধ্যে একটা আলাদা কি বলবো আত্মীয়তার বন্ধন ছিল, তার হৃদয়ের বন্ধনটা অনেক বেশি এখন কি হয়ে গেছে, প্রচারের আলো এবং রং মেখে গেছে। আমরা সত্যিকারের হৃদয়ের বন্ধন চাইতে প্রচার করতে বেশি ভালোবাসি, যে প্রচার করছি, আমি দেখাচ্ছি, আর 5 জন আরো 10 জন আরো 1000 জন মিলে দেখুক আমি কি করছি, সেই আন্তরিকতাটা কিন্তু নেই ওর মধ্যে। কিন্তু কি আছে, আন্তরিকতাটা সামান্য আছে, আর বাকিটা সবটাই কি প্রচার সর্বস্বতা। আমি শুধু প্রচার করে যাচ্ছি, আমি শুধু দেখিয়ে যাচ্ছি, লোক দেখাচ্ছি, লোক দেখাতে বেশি ভালোবাসছি। ভাইকে ফোঁটা দিতে দিতে হয়তো বেশি ভাবছি যে ছবিটা ভালো আসবে, তো সবাই লাইক দেবে, তো আমার 100টা 200টা লাইক করবে, তো তো এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে একেবারে ঢুকে গেছে, আমরা চাইলেও এগুলো থেকে বের হতে পারবো না। প্রত্যেকের মাথার মধ্যে, প্রত্যেকের মনের মধ্যে এই প্রচার সর্বস্বতা একেবারে ঢুকে গেছে, একেবারে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। তুমি প্রচার করতে থাকো সব সময়, আরো 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 বেশি তুমি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাও,
তো সেই আকর্ষণ পেতে গিয়ে আমরা নিজেদের জীবনটাকেই কি করে তুলেছি, একটা বিজ্ঞাপনে তৈরি করে নিয়েছি। একটু জল খেয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, এই অবধি ক্লিয়ার সবার? বুঝতে পারলে একটু থামস আপ দাও। ওকে, বাড়িয়ে বলা, এটা হবে বাড়িয়ে বলা। হ্যাঁ, এটা ভুল আছে। কে কাকে, কে কাকে ঠিক কেমন দেখে, বুঝতে পারা শক্ত খুবই, হারে আমার বাড়িয়ে বলা, হারে আমার জন্মভূমি। ঠিক আছে, তাহলে কে কাকে ঠিক কেমন ভাবে দেখছে সেটা কিন্তু বোঝাটা খুবই শক্ত। কিভাবে? কারণ এই যে বলেছি, আমরা কি করি, নিজের সত্যিটাকে প্রকাশ করি না, মুখোশ পরে আমরা কি করি, একে অপরের সঙ্গে আমরা ইন্টারাক্ট করি, একে অপরের সঙ্গে আমরা আলাপচারিতা করি। প্রত্যেকেই কিন্তু কি করে থাকি, একটা মুখোশের আবরণে নিজেকে ঢেকে রাখি। তো আমার সামনে ধরো একজন কথা বলতে আসলো, বা তোমাদের সঙ্গে একজন কথা বলতে আসলো, তুমি তাকে কিছু বলে, সে খুব হেসে হেসে তোমার সঙ্গে আলাপ পরিচয় করলো, কিন্তু মনে মনে হয়তো সে তোমার সম্বন্ধে খারাপ কোনো কথা ভাবছে, বা তোমার কোনো ক্ষতির চিন্তা করছে। তুমি কি সেটা দেখতে পাবে? সে কি তোমাকে বলবে যে আমি মনে মনে ভাবছি তোমার কোনো একটা ক্ষতি করব? নিশ্চয়ই বুঝতে পারবে না। বা তোমার কারো সাথে কথা বলতে ভাল লাগে না, সামনের মানুষটাকে, কোনো একজন মানুষকে তোমার ভালো লাগে না, সেরকম পছন্দ করো না, কিন্তু সে তোমার সামনে কোনো একটা ঘটনা চক্রে সে তোমার সামনে মুখোমুখি হয়ে গেল, তুমি কি করবে? তার সাথে হেসে হেসেই কথা বলবে। কেমন আছো, ভালো আছো, ঠিক আছে, আচ্ছা ভালো, এভাবেই কথা বলবে। নিশ্চয়ই তাকে দেখে খারাপ কিছু বলবে না, বলে চলে যাবে ওখান থেকে। কিন্তু তুমি তোমার মনের বিরক্তিটাকে তো বেশিরভাগ সময় আমরা কি করি, প্রকাশ করি না। কাউকে ভালো না লাগলেও তাকে আমরা সামনে সামনে সেটা বুঝতে দেই না, আমরা হেসে হেসে কথা বলি। বা এরকম অনেকে বন্ধু হিসাবে আসে, কিন্তু একটা সময় দেখা যায় সেই বন্ধু সবচেয়ে বড় শত্রুর কাজ করেছে। মানে সে ভীষণ কাছের বন্ধু, সে সব সময় তোমার সব কথার, সব জীবনের নানা ঘটনায় তোমার সঙ্গে থেকেছে, সবকিছু তোমার জীবনের ভালো খারাপ সব মুহূর্তের সাক্ষী, এবং জীবনের একটা সময় দেখা গেল সে তোমার ওই সবকিছু জানে বলেই তোমাকে গিয়ে ক্ষতি করতে, সে খুব সহজে ক্ষতি করে নিল, সে তোমাকে ব্ল্যাকমেল করলো। এরকম হয় সচরাচর। কিন্তু তুমি আদৌ এত বছরের জীবনে বুঝতে পারোনি যে ওই বন্ধুটা আসলে তোমার আড়ালে, তোমার পেছনে তোমার ক্ষতি করতে চাইছে। বা যারা পিএনপিসি করে, মানে পরনিন্দা পরচর্চা, এটাকে আমরা ইয়ার্কি মানে পিএনপিসি বলি। তো তো যারা পরনিন্দা পরচর্চা করে, সেরকম একজন মানুষ এসে তোমার সামনে 10 জনের সম্বন্ধে প্রচুর চর্চা করলো, তুমি ভাবলে আচ্ছা ও তো সবার সম্বন্ধে এরকম খারাপ কথা বলে, আর আমাকে বলে মানে আমাকে নিশ্চয়ই খুব ভালোবাসে, আমাকে নিশ্চয়ই খুব বিশ্বাস করে। কিন্তু দেখা যাবে সে তোমার আড়ালে আবার আরেকজনের কাছে গিয়ে তোমার সম্বন্ধেও খারাপ কথা বলছে, হেসে হেসেই আবার তার সম্বন্ধে তোমার কাছে এসে বলছে, হেসে হেসে খুব ভালোভাবে, খুব মিষ্টি, একদম সাংঘাতিক মিষ্টি ব্যবহার, দারুণ একদম পলিশড নেচার, এবং কথা বলার ধরন খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি ভাবে অন্যের সম্বন্ধে একটু বীজ ঢুকিয়ে দিল, বা তোমার সম্বন্ধে অন্যকে গিয়ে একটু বীজ ঢুকিয়ে দিল। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আশেপাশে আমরা দেখতে পাই।
আমাদের আশেপাশে কিন্তু আমরা এই ধরনের মানুষগুলোকে দেখতে পাই। তাই বলছি, কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই। আমাদের তো চোখের মধ্যে আর এক্সরে মেশিন নেই যে আমি এক্সরে মেশিন দিয়ে কারোর মনের ভেতরটা দেখতে পাচ্ছি যে সে আমার আসলে প্রকৃত বন্ধু, নাকি সে আমার আসলে শত্রু, সে আমার ক্ষতি করতে চাইছে। বা আমি আরেকজনের সম্বন্ধে কি ভাবছি সেটাও আমার সামনের মানুষটা কিন্তু আমাকে দেখে বুঝতে পারবে না, তাই তো? আমার মনের ভিতরে কি চলছে সে কিন্তু বুঝতে পারবে না। তো আমরা প্রত্যেকেই কি করে থাকি, মুখের ওপরে একটা আলাদা মুখোশ পরে থাকি, একটা অন্য মিথ্যে দিয়ে নিজেকে ঢেকে রাখি। তাই জন্য অন্যকে বুঝতে পারা একেবারেই শক্ত, মানে খুবই কঠিন কাজ, কেউ বুঝতে পারে না। সারা বহু বছরের অভিজ্ঞতা দিয়ে শেষ জীবনে গিয়ে হয়তো মানুষ একটু একটু বোঝার ক্ষমতা অর্জন করে। সারা বছর ঘা খেয়ে খেয়ে, সারা বছর না সারা জীবন ঘা খেয়ে আঘাত খেয়ে তারপরে গিয়ে মানুষ আঘাত খেতে খেতে একটা সময় গিয়ে হয়তো ওই 30-40% একটু মানুষ চেনার ক্ষমতা অর্জন করে। তার আগে আমরা কেউই কিন্তু হুট করে কোনো মানুষকে চিনতে পারি না। হারে আমার বাড়িয়ে বলা, হায় রে আমার জন্মভূমি। হারে মানে হলো হায় রে, মানে আফসোস প্রকাশ করছে। হায় রে আমার বাড়িয়ে বলা আমাদের প্রত্যেকের স্বভাব। সবাই সবাইকে সবকিছু কি করছে, ওই বিজ্ঞাপনে যেমন দেখানো হয় না, লাক্স সাবান দিয়ে চান করলে একেবারে চারিদিকে ফুলের গন্ধ ছড়িয়ে পড়বে, আশেপাশে মানুষজন একদম সুগন্ধে মোহিত হয়ে যাবে। তো আমরাও কিন্তু কি করি, মানুষ কি করে তার জীবনের যে কোনো ঘটনাকে বাড়িয়ে চাড়িয়ে বলতে পছন্দ করে। হ্যাঁ, খুব ধরো সে চাকরি পেয়েছে, বেতন পেয়েছে 20,000 টাকা, লোককে বলবে 50,000 টাকা বলে আরাম। অনেকে, সবাই বলে না কিন্তু অনেকেই বলে এরকম, 50,000 টাকা পাচ্ছি আমি, বিশাল ব্যাপার। বা যে 50,000 টাকা পাচ্ছে সে বলবে আমি 1,00,000 টাকা পাচ্ছি। মানে বাড়িয়ে বলার মধ্যে সে একটা আরাম অনুভব করে, একটা স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, যে তৃপ্তি পায় ও বাড়িয়ে বলতে, ভালোবাসে, সত্যিটাকে বলে না। তো এই যে বাড়িয়ে বলা, এই যে মিথ্যে বলা, সত্যিটাকে অস্বীকার করে মিথ্যেটাকে প্রতিষ্ঠা করা। এবং আমরা তো বিশ্বাস করি, আমরা হট করে নিশ্চয়ই কেউ কিছু বললে সেটাকে অবিশ্বাস করব না, কিছুটা হলেও বিশ্বাস করি। তো বিশ্বাস তো করি, ওই যে আমরা মিথ্যেটাকে বিশ্বাস করে নিচ্ছি এবং এই মিথ্যেটাকে বিশ্বাস করে তার উপর ভরসা করছি। তো বলছে হায় রে আমার বাড়িয়ে বলা, হায় রে আমার জন্মভূমি। তাহলে জন্মভূমি এই ধরনের যে মেকি সর্বস্বতা, তা কি আমার দেশকে এগিয়ে নিয়ে যাবে? তা কি আমার জন্মভূমিকে উন্নতি সাধন করবে? করবে না তো। দেশের মানুষ যদি মিথ্যে দিয়ে নিজেকে ঢেকে রাখে এবং মিথ্যে প্রচার সর্বস্বতাতেই ব্যস্ত থাকে, সেই জিনিসগুলোতেই তার চোখ একেবারে ঢাকা পড়ে যায়, তখন কি হবে? দেশেরও কিন্তু সেভাবে উন্নতি হবে না। দেশের মানুষগুলো যদি নৈতিক অধঃপতন ঘটে, তাহলে দেশও কিন্তু আর উন্নতির শিখরে পৌঁছাবে না। বিকিয়ে গেছে চোখের চাওয়া, তোমার সঙ্গে নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত। কি বলছে? বিকিয়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে, যে চোখের চাওয়া, মানে আমার চোখের মধ্যে যে সততা, সেই সততা বিক্রি হয়ে গেছে, সেই সততা, সেই স্বচ্ছতা নেই আর। চোখের ভাষা বলে যে চোখের ভাষা সবচেয়ে পরিষ্কার, কিন্তু সেই চোখের ভাষাও আজ মিথ্যে দিয়ে ঢাকা পড়ে গেছে। তাই বলছে গেছে চোখের চাওয়া, চোখের চাওয়ার মধ্যেও নেই কোনো সত্যি, তোমার সঙ্গে ওতপ্রোত। হ্যাঁ, একটা দুজন মানুষের মধ্যে যে চোখের ভাষায় যে কথাটা হয়, সেটার মধ্যে সততা থাকে, তাই তো? ভালোবাসার মানুষের মধ্যেই কিন্তু সেটা হয়। দুটো মানুষ একে অপরের প্রতি ভালোবাসার বন্ধনে যখন ধরা পড়ে, তখন তাদের চোখের ভাষা কি হবে? চোখের ভাষা হবে সততা, তার মধ্যে সত্যি থাকবে, কিন্তু সেটাও আজকের যুগে বিকিয়ে গেছে, সেটাও আজ আর সত্যি নেই, সেটাও মিথ্যে হয়ে গেছে। নিয়ন আলোয় পণ্য হলো, নিয়ন আলো মানে হলো রাস্তায় যে বড় বড় লাইট গুলো থাকে, রাস্তার ধারে যে বড় বড় লাইট গুলো থাকে না, গ্যাসের লাইট বলে এগুলোকে, এখন অবশ্যই ইলেকট্রিক লাইট হয়ে গেছে সবই। তো ওই নিয়ন আলোতে কি হয়, একেবারে সবটা একেবারে সাদা ঝকঝকে হয়ে যায়।
আলোয় একেবারে ঝলমলে হয়ে যায়। তো সেই আলো ঝলমলে আলোতে পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত, যা কিছু নিজের ব্যক্তিগত থাকার কথা, একান্তই নিজের থাকার কথা বা নিজের আপনজনের মধ্যে থাকার কথা, সেই সব কিছু কি হয়ে গেছে, একেবারে সব প্রচারের আলোয় চলে গেছে। নিয়ন আলো মানে প্রচারের আলো। নিয়ন শব্দটা হলো আক্ষরিক অর্থ হলো এই রাস্তার বড় বড় লাইট গুলো, আর এখানে এর কবি এটা ব্যবহার করেছে কেন, প্রচারের আলো বোঝানোর জন্য, যে প্রচারের আলো এতই বেশি আমাদের জীবনকে ঝকমকে করে তুলেছে যে আমাদের ব্যক্তিগত মুহূর্ত বলে আর কিছু নেই। ব্যক্তিগত মুহূর্তগুলো সবকিছু কোথায় চলে গেছে, প্রচারের আলোয় চলে গেছে। আজকের দিনে কোথায় চলে গেছে, সোশ্যাল মিডিয়ায় চলে গেছে। সব ব্যক্তিগত মুহূর্ত আমরা কি করছি, সবার সামনে হাজার হাজার মানুষের সামনে আমরা তুলে ধরছি। কিছুই আর নিজের বলে নেই। নিজের কাছের মানুষ, নিজের কিছু ব্যক্তিগত গোপনীয় কথা যেটা সবাইকে বলার প্রয়োজন নেই, শুধু দুজনের মধ্যে থাকলেই চলবে বা মা বাবা জানলেও চলবে, সেটা কোথায় চলে গেছে আজকে, সেটা চলে গেছে হাজার জনের মধ্যে, এবং হাজার জন সেটা নিয়ে বিভিন্ন রকম গসিপ করছে, কথা বলছে, সে কিছু হয়ে গেছে। তা বলছে যে নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত, যা কিছু সত্যি ছিল, যা কিছু শুধু নিজেদের মধ্যে ছিল, সেই সব কিছুই কি হয়ে গেছে, পণ্য হয়ে গেছে। পণ্য মানে যে জিনিসটা বিক্রি হয়, যে জিনিসটা বাজারে বিক্রি করা হয় সেটাই হলো পণ্য। তাহলে আমাদের ব্যক্তিগত মুহূর্ত, ব্যক্তিগত অনুভূতিগুলোও কিন্তু বাজারে বিক্রি করার পণ্যই হয়ে গেছে। যেমন সাবান, কি বলে, জামা কাপড়, কসমেটিক্স সবকিছু বাজারে বিক্রি হয়, সেরকম আমাদের ব্যক্তিগত অনুভূতিগুলিও বাজারে বিক্রি হওয়ার জিনিস হয়ে গেছে। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। মুখের কথা বলছে যে আমার যে সত্যি মুখে যে সত্যিকারের যে কথাগুলো বলার ছিল, যে সত্যিটা আমি বলতে চাইছিলাম, প্রকাশ করতে চাইছিলাম, সেটা একা হয়ে সেই গলির কোণে পড়ে রইল। সেই আড়ালে, সবার চোখের আড়ালে কোথাও একটা হারিয়ে গেল, গলির কোণে অন্ধকারে হারিয়ে গেল সেটা সত্যিটা। আর কি হয়ে রইল, আমার মুখোশটা। এই যে মুখোশ পরতে পরতে আমরা প্রত্যেকেই কিন্তু ক্লান্ত। মুখোশ পরতে পরতে মানুষ আজ ক্লান্ত হয়ে গেছে। কত আর মিথ্যে দিয়ে নিজেকে ঢেকে রাখা যায়, তাই না? কারণ মুখোশ এই জিনিসটা কি, এটা কিন্তু বাইরে থেকে আরোপিত করা হয়। বাইরের একটা জিনিস, যে কোনো জিনিস, তুমি যদি একটা ঘড়ি হাতে পরো, তুমি কিন্তু মানে সারা জীবন ভর সেই ঘড়িটা পরে থাকতে পারবে না। তোমাকে তো রাতের কোনো একটা সময় গিয়ে খুলতে হবে, খুলে তারপরে তুমি ঘুমোতে যাবে, তাই না? বা যে কোনো বাইরের জিনিস আমরা কি করি, একটা সময় সেটাকে খুলে রেখে দিই, খুলে রেখে আমরা বাড়িতে কি করি, আরাম করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। সারাক্ষণ পরে থাকতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না বাইরের কোনো জিনিস। তো মুখোশটাও কি, মুখোশটাও আমার বাইরে থেকে আরোপিত একটা আবরণ, যেটা আমার সত্যিটাকে ঢেকে রাখে। এবার সেটা যদি আমাকে সারা জীবন পড়ে থাকতে হয়, তাহলে একটা সময় তো ক্লান্তি আসবেই। মাথার মধ্যে যদি একটা কিছু মুকুট পরে রাখো, সেটাও এক সময় ছেড়ে রাখতে হবে। যে রাজা, সেও কিন্তু সারাক্ষণ ওই মুকুট পরে থাকেনি, একটা সময় গিয়ে তাকে মুকুটটাকে খুলে রাখতে হয়। বা তার সেই, আমরা কোনো ভালো জামা কাপড় যদি পরি, খুব সুন্দর লাগছে পুজোর সময় বা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা দামি ভালো সুন্দর জামা কাপড় পরি, কিন্তু বাড়ি এসে কি করি, সেটা তো আমরা খুলেই রেখে দিই। সেটা পরেই কি আমি রাতে ঘুমিয়ে থাকবো বা দিনের পর দিন কাটিয়ে যাব? নিশ্চয়ই না। সেটাকে আমরা খুলে রেখে আরামদায়ক কিছু পরি। তো সেই মুখোশও আমরা কি করি, কিন্তু মুখোশটা আমরা আর খুলতে পারছি না। মুখোশটাকে খুলিয়ে নিজের সত্যিটাকে প্রকাশ করতে পারছি না। তাই কি হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, ক্লান্তি বোধ আসছে। শরীরের মধ্যে যা কিছু আছে সেগুলো কিন্তু আমাদের ক্লান্তি আনে না। আমাদের শরীরে রক্ত আছে, হাড় আছে, মাংস আছে,
সেগুলো কি আমাদের ধারণ করতে ক্লান্ত বোধ হয়, যে উফ কত রক্ত, ক্লান্তি লাগছে, একটু বের করে ফেলি? হয় না এরকম, কারণ এগুলো আমাদের নিজস্ব, এগুলো নিয়েই আমরা জন্মেছি, এগুলো আমাদের সঙ্গেই ছিল জন্ম থেকে এবং মৃত্যু অবধি থাকবে। সেগুলো আমাদের জীবনে কখনো কোনো মুহূর্তেই ক্লান্তি আনে না, কিন্তু বাইরে থেকে যা কিছু আমরা শরীরে ধারণ করব, এক সময় গিয়ে সেটাকে আমার ছেড়ে রাখতে ইচ্ছা করবেই, সেটা আমার মধ্যে ক্লান্তি আনবেই। তো এরকম মুখোশ মানে যে মিথ্যে দিয়ে আমরা নিজেকে ঢেকে রাখি, ইভেন যে আমরা মেকআপ করি বা যাই করি মেয়েরা, আমরাও কিন্তু কি করি, বাড়ি গিয়ে এই সাজটাকে কিন্তু আমরা তুলে ফেলি, মুছে ফেলি। সারাক্ষণ মেকআপ করে কেউ থাকে না, মেকআপ করে একমাত্র সিরিয়ালেই মেকআপ করে সবাই ঘুমিয়ে থাকে, সব কাজ করে, চানও করে মেকআপ করে, সবকিছু মেকআপ করে একমাত্র সিরিয়াল, যেটা সত্যি নয়। সিরিয়ালটা কিন্তু জীবনের সত্যি নয়। বাস্তব জীবনে আমরা যতই সাজগোজ করি, মেকআপ করি না কেন, বাড়িতে গিয়ে রাতের বেলা আমরা সেই সবকিছু কিন্তু মুছে ফেলি, সেভাবে থাকি না, নর্মাল অবস্থায় চলে আসি। তো বলছে যে ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। এটা ক্লান্ত আমার মুখটা ওই বিজ্ঞাপন, ওই প্রচার সর্বস্বতায় ঝুলতে থাকে। ক্লান্ত হয়ে গেছে, তবু তাকে আমি খুলে রাখতে পারছি না, তাকে আমি সরিয়ে রাখতে পারছি না, আমি মিথ্যেটাকে আর নিজে থেকে সরাতে পারছি না, সত্যিটাকে প্রকাশ করতে পারছি না, এবং বিজ্ঞাপন মানে মিথ্যে প্রচার সর্বস্বতায় নিজেকে বিকিয়ে দিয়েছি। এটাই হলো কবিতার ব্যাখ্যা। কারোর কিছু বুঝতে অসুবিধা আছে, একবার কবিতাটা দেখো, দেখে কোনো লাইনে কোনো কিছু যদি বোঝার অসুবিধা হয়ে থাকে, কনফিউশন থাকে, আমাকে জিজ্ঞেস করো। যেটুকু কবিতাটা সবাই বুঝতে পেরেছো, বুঝতে পারলে হাত তোলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আনমিউট করবে? আচ্ছা, আনমিউট করা আছে না। আচ্ছা, বিজ্ঞাপন বলতে আমরা কবিতায় কি বুঝতে পারি? কেউ বলবে যে বিজ্ঞাপনে মুখ ঢাকা পড়ে যায়, এটা বলতে আমরা কি বুঝি? এক দু লাইনেই বলো, এক লাইন দু লাইনেই বলো, যেটুকু যা মনে আসছে তাই বলো। কতগুলি স্কুল দেখতে পাচ্ছি, অনঙ্গমোহিনী, কাঞ্চনপুর, 82 মাইলস। কেউ একজন বলো কিছু, এক দু লাইনে। বিজ্ঞাপনে মুখ ঢেকে যায় এই কথাটা বলতে তুমি কি বুঝতে পেরেছো, বা আমি যা বুঝিয়েছি তার মধ্যে থেকে তুমি কি বুঝেছো, এক লাইনে একটু বলো। কেউই বলবে না? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, বিজ্ঞাপন মানে কি? মিথ্যে। হ্যাঁ, প্রচার সর্বস্বতা। বিজ্ঞাপন মানে, কথাটার অর্থ এখানে আমি লিখে দিচ্ছি, বিজ্ঞাপন বলতে বিজ্ঞাপন, এই কথাটা দিয়ে আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি যে মেকি, সরি, মেকি মিথ্যে, আর কি প্রচার সর্বস্বতা। প্রচার, বিজ্ঞাপনের কাজই হলো প্রচার করা।
যখন তোমরা উত্তর লিখবে যে মুখ থেকে যে বিজ্ঞাপনে, তখন তোমাদের উত্তরটাকে এইখানে আবার বিটা আবার কোথায় চলে গেল, তখন তোমাদের উত্তর মধ্যে এই শব্দগুলো দিয়ে সাজিয়ে লিখতে হবে। এই শব্দগুলোকে ব্যবহার করে একটা সুন্দর উত্তর তৈরি করতে হবে। মেকি, মিথ্যে, প্রচার সর্বস্বতা, এই প্রত্যেকটা শব্দ এই বিজ্ঞাপন শব্দটার জন্য খাটে। ঠিক আছে? আর মুখোশ, আচ্ছা মুখোশ বলতে কি, কেন কেন বলেছেন কবি মুখোশ কথাটা? কে বলবে? মুখোশ কথাটা দিয়ে কবি কি বলতে চেয়েছেন? মুখোশ, এই যে বলছে না যে ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে, এই মুখোশ কথাটা দিয়ে কি বলেছেন কবি? হ্যাঁ বলো। নিজের সত্যিটাকে আড়াল করে মুখোশ পরে, মানে মিথ্যে দিয়ে নিজের সত্যিটাকে ঢেকে রাখা। তাহলে মিথ্যে কথা বলে বা মেকি দেখিয়ে নিজেকে প্রচার করা, নিজের সত্যিটাকে ঢেকে রাখা, সেটাই হলো মুখোশ কথাটার এখানে প্রাসঙ্গিকতা। ঠিক আছে? আচ্ছা আর কি আছে? আচ্ছা কবিতাটা কবে কত সালে লেখা হয়েছিল সেটা বলো তো, আমি কিন্তু প্রথমেই লিখে দিয়েছি। কত সাল? 1984. Yes, very good. আর কি জিজ্ঞেস করা যায় দেখছি। আচ্ছা গলি, গলি গলি শব্দটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? গলি শব্দটার একটা তাৎপর্য আছে এখানে, যে গলি, তোমার জন্য গলির কোণে একলা হয়ে দাঁড়িয়ে আছি, তোমার জন্য গলির কোণে। এই গলির কোণে এই কথাটা কবি কি হিসেবে ব্যবহার করেছেন? গলির কোণে কে বলবে? যা তুমি নিজে যা বুঝেছো, যা বোঝনি বলে দাও। গলির কোণে, হ্যাঁ বলো। হ্যাঁ নিরালা এবং একটা নির্জন জায়গা, নিরালা নির্জন জায়গা, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ বলতে নিরালা নির্জনতা, গলির কোণে বলতে নিরালা নির্জন বোঝানো হয়েছে। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের ওই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কোনো একটা চ্যাপ্টার আমি পড়াবো। টাটা।